জি স্যার, হয়ে যাচ্ছে রেকর্ড স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কানেকশন নিয়ে পড়তেছিলাম। কানেকশনে যেটা বেসিক ছিল আমরা বলতেছিলাম শেয়ার স্ট্রেংথ। আমাদের যখন স্টিল কানেকশন আসছে তখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বোল্ট বা রিপেট ক্ষেত্রে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেংথ। কারণ বোল্টে বেসিক্যালি শেয়ার স্ট্রেংথ হয়ে আসে। এখন কানেকশনে আসে নরমালি টেনশন বা কম্প্রেশন যেটাই হোক, বেসিক্যালি এটা শেয়ার স্ট্রেংথেই আসবে। তো সেই শেয়ার স্ট্রেংথের কথা চিন্তা করলে, আচ্ছা কারেন্ট আছে দাদা, আমি আমার ডিভাইস থেকে রেকর্ড করি নাহলে ঝামেলা হবে। তো সেই শেয়ার স্ট্রেংথের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের সবচেয়ে ভালনারেবল হচ্ছে বোল্ট, বাট আমাদের কানেকশনে আরেকটা বড় অংশ হচ্ছে কানেক্টিং প্লেট বা এবং গ্যাসেট প্লেট। যেই জায়গায় কানেকশন করা হয় সেখানে কি একটা প্লেটের অ্যারেঞ্জমেন্ট থাকে। তো সেই প্লেটের অ্যারেঞ্জমেন্টে প্লেট গুলো কি ফেলিউর হতে পারে। আমরা অলরেডি বলছিলাম যে এখন হাই স্ট্রেংথ বোল্ট অনেক হচ্ছে, অনেক হাই স্ট্রেংথ বোল্ট চলে আসছে। আমরা সেই হাই স্ট্রেংথ বোল্টের হচ্ছে আমাদের নরমাল যে স্টিল গুলো ইউজ করি সেগুলো থেকে আমাদের বোল্ট স্টিলের বা বোল্টের ওই বোল্টের স্ট্রেংথ গুলো অনেক বেশি হয়ে থাকে। এই পর্যন্ত আমরা বলছিলাম। তারপর আমরা একটা টিপিক্যাল বোল্টের মধ্যে আমাদের শেয়ার স্ট্রেংথ একটা কম্পারিজন দেখছিলাম। ওকে, এই ফিগারটা অলরেডি আমরা কভার করে ফেলছি। তো আরেকটা যে মেইন অংশ হচ্ছে যে বোল্ট ছাড়া আমাদের বোল্ট ছাড়াও আমাদের যেটা ফেল হতে পারে সেটা আমরা বলছি কানেক্টিং প্লেট এবং গাসেট প্লেট। ওই প্লেট গুলাতে কি ধরনের ফেলিউর হতে পারে সেটা যদি আমরা করি, তো ওই প্লেট গুলাতে আমাদের যে ফেলিউর গুলো হবে বেসিক্যালি সেই ফেলিউর গুলো হচ্ছে তোমার failure resulting from excessive tension, shear or bending in the parts of the being connected. আমাদের যে অংশগুলা কানেক্টেড থাকবে সেই পার্টস গুলাতে আমাদের কি হবে, এক্সেসিভ টেনশনের জন্য হতে পারে। টেনশনের কারণে অলরেডি আমরা এটা করে ফেলছি যে টেনশনের কারণে কি কি ফেলিউর হয়ে থাকে। টেনশনের কারণে আমার এক্সেসিভ ইলংগেশনের জন্য ফেল হতে পারে। তারপর একটা হচ্ছে বেয়ারিং ফেলিউর। বেয়ারিং ফেলিউর হচ্ছে বেয়ার করার মতো অনেকটা, যে চাপটা আমরা যে বোল্ট যখন করব বোল্টে আলটিমেটলি টেনশন বা কম্প্রেশন দেয় আছে, সেটা কি বোল্ট চাপটা কি তার অ্যাডজাসেন্ট প্লেটে ট্রান্সফার করবে, সেই প্লেটটা সেই চাপটা নিতে পারবে কিনা, বেয়ার করতে পারবে কিনা। তো বেয়ারিং এর কথা যদি আমরা দেখি তাহলে বেয়ারিং যেটা হয়, মনে করো আমাদের এখানে যে ফিগারটা দেখানো আছে এই ফিগারে খেয়াল করো যে আমাদের দুইটা প্লেট কানেক্টেড আছে এবং পি ফোর্সে কানেক্টেড আছে। যখনই আমার টপ প্লেটটা লেফট সাইডের দিকে মনে করো লেফটওয়ার্ড একটা ফোর্স কাজ করতেছে, তাহলে কি পুরো প্লেটটা কি বাম দিকে চলে যাবে। ও টপ প্লেট পুরোটা কি বাম দিকে চলে যাবে এবং একে ধাক্কা দেওয়ার একটাই অংশ সেটা হচ্ছে কি তোমার বোল্ট। বোল্ট কি করবে, তাকে ডান দিকে যাইতে দিবে না। তো বোল্ট তাকে কোন কোন জায়গা দিয়ে ফোর্সটা দিবে, বোল্ট তার বরাবর এই বরাবর একটা ফোর্স ক্রিয়েট করবে। তো এখানে একটা কম্প্রেশন ক্রিয়েট করবে, যেহেতু এখানে একটা পি ফোর্স আছে টেনশন, এটা বাম দিকে চলে যাচ্ছে। তো এই যে এটা করবে এই বরাবর কি প্লেটে একটা পি ফোর্স ক্রিয়েট হতে হবে যাতে কি সে স্টেবল থাকে। তো এই পি ফোর্সটা কোথা থেকে আসবে, এই পি ফোর্সটা আসবে এখানে প্লেটের মধ্যে কি অ্যাডজাসেন্ট যে প্লেটটা আছে বা নিচের যে প্লেটটা আছে সেই প্লেটটা কি তোমার কোনো সরাসরি কানেক্টেড না, কানেক্টেড হচ্ছে বোল্টের মাধ্যমে। তাহলে বোল্ট কি করতে হবে, তাকে উপরে প্লেটের গায়ে কি রাইটওয়ার্ড একটা ফোর্স পি ক্রিয়েট করতে হবে, তাহলে সে কি জায়গায় থাকবে। তাহলে এই ফোর্সটা যদি পি ক্রিয়েট করে তাহলে সেই ফোর্সটা কোথায় কাজ করবে, প্লেটের শুধু অল্প একটু জায়গায় কাজ করবে, দ্যাট ইজ কি তোমার শুধু এই অংশটাতে কাজ করবে, তাই না। তো এই জায়গায় যদি প্রেসার কাজ করে, তো আমার এখন দেখা যাচ্ছে কি পি ফোর্সটা কাজ করতেছে আমার এই অল্প এরিয়া। তো এই এরিয়াটা দেখো নরমালি আমাদের বোল্ট গুলা কি একটু বড়
সরি, হোল কি বোল্টের থেকে অবশ্যই একটু বড় হয়ে থাকে, নর্মালি 1/16 ইঞ্চি বড় হয়ে থাকে। তো যদি এটা যদি হোল হয়ে থাকে তাহলে আমাদের মনে করো বোল্ট হচ্ছে আরেকটু ছোট হবে। এখন বোল্টটা কোন জায়গায় থাকবে? এটা কি বোল্টটা কি হোলের মাঝখানে থাকবে না ডান দিকে চলে যাবে? অবশ্যই কি বোল্টটা কি ডান দিকে চলে যাবে, তাই না? এক পাশে চাপতে যাবে, তো এই পাশে কি গ্যাপটা আরো বেড়ে যায়। আমি যদি বলি, আবার একটু সহজভাবে বলি, মনে করো আমাদের তোমার এটা হচ্ছে হোল, টপ হোলটা। ইনিশিয়ালি যখন টেনশন ছিল না তখন কি তোমার এর মাঝে যে ইয়াটা ছিল, বোল্টটা ছিল, সে বোল্টটা মনে করো এই অবস্থায় ছিল, একদম মাঝখানে ছিল। যখনই উপরের প্লেটটা বাম দিকে সরে যাবে, উপরের প্লেটটা যখনই বাম দিকে সরে যাবে তখন কি হচ্ছে তোমার, উপরের প্লেটটা বাম দিকে সরে গেলে কি তোমার হোলটাও কি বাম দিকে সরে যাবে, এবং সাথে সাথে আমাদের যেই কাজটা হবে সেই কাজটা হচ্ছে বোল্টটা আস্তেই করে কি একদম এই সাইড দিয়ে লেগে যাবে, হোলের একটা প্রান্তে লেগে যাবে। তো এই বরাবর যে ফোর্সটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে এই বরাবর ক্রিয়েট হবে। তো এই বরাবর ক্রিয়েট হলে নর্মালি কি একটু বোলটা যদি অনেক বড় হইতো, হোলটা যদি অনেক বড় হইতো এবং বোলটা যদি অনেক ছোট হইতো, তাহলে কি হচ্ছে শুধু অল্প একটু জায়গায় কি কানেক্টিং হইতো বা প্রেসারটা পড়তো। কিন্তু বাস্তবে যেটা হচ্ছে বোল্ট এবং হোলের ডায়ামিটার কি অলমোস্ট কাছাকাছি 1/16 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি 16 ভাগের 1 ভাগ কম বেশি, মানে প্রায় 1.25 মিলি যদি চিন্তা করো। এই অল্প যে অংশটা, এই অল্প অংশের জন্য দেখা যাচ্ছে অলমোস্ট পুরো বোল্টের যে ডায়া আছে এই পুরো ডায়া জুড়েই কিসে কম্প্রেশন দিবে, অর্থাৎ বোল্ট যদি এই ডায়া হয়ে থাকে তা বোল্টের পুরো ডায়া জুড়ে কিসে কম্প্রেশন দিবে। তাহলে এই বরাবর যে লেন্থটা সেটা আমরা বলতে পারি ডি লেন্থ বরাবর কিসে কম্প্রেশন দিবে। তো এই ফোর্সটা কোন এরিয়াতে কাজ করে? তাহলে এটার উইথ হচ্ছে ডি এবং থিকনেস হচ্ছে প্লেটের থিকনেস টি। তাহলে পি ফোর্সটা কোথায় কাজ করবে? পি ফোর্সটা আমাদের যদি বেয়ারিং স্ট্রেস সিগমা বি বলি, ইন্টু এরিয়া কত হবে? এরিয়া হবে ডি ইন্টু টি। বুঝা গেছে? তাহলে পি সমান সিগমা বি ডিটি। সিগমা বি হচ্ছে বেয়ারিং স্ট্রেস, বা যে এখানে আমার এই অ্যাডজাসেন্ট যে অংশটা এখানে যে স্ট্রেস ক্রিয়েট হলো। বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। বেয়ারিং নিয়ে তোমরা আগে আরো বেশি পড়ছো তোমাদের ইয়াতে। এখানে যদি একটু ফিগারটা বড় করে দেখি তাহলে আমাদের বেয়ারিং এর কারণে যে এই ঘটনা ঘটবে সেটা হচ্ছে কি তোমার এইখানে যেমন কানেক্টিং প্লেটটা তোমার ডান দিকে, এখানে ফোর্সটা এদিকে কাজ করতেছে, তাহলে প্রেসারটা অবশ্যই কোথায় পড়বে? বাম দিকে। এটা খেয়াল রাখবো, ফোর্স যেদিকে আলটিমেটলি আমার প্রত্যেকটা প্লেটে কি স্টেবল কন্ডিশন আছে, অর্থাৎ লেফট সাইডে যত ফোর্স রাইট সাইডে কি ততই ফোর্স কাজ করবে। তো রাইট সাইডে যত ফোর্স কাজ করতে হলে কি রাইট ওয়ার্ড, এক্ষেত্রে আমার লেফট ওয়ার্ড কাজ করতে হবে কানেকশন প্লেটে। তো এই বেয়ারিং এর কারণে যেটা হয় দেখছো, প্লেটটা আস্তে আস্তে কি যদি ফোর্সটা না নিতে পারে, প্লেটটা যদি পুরো, একটু খেয়াল করো, পুরো ইয়ার যে তোমার টেনশন এখানে যে ফোর্স, অর্থাৎ পুরো থিকনেস উইথ জুড়ে যে ফোর্স ক্রিয়েট সে ক্যারি করে, পুরো উইথ জুড়ে যে ফোর্স ক্রিয়েট করে সেই ফোর্সটা কি অল্প একটু শুধু বোল্টের বরাবর দিয়ে কি তাকে বেয়ার করতে হয়, তাই না? খেয়াল করছে এখানে পি মানে কি পুরো উইথ জুড়ে সেই পরিমাণ টেনশন নিল, আর এই বরাবর যে চাপটা পড়ছে সেটা হচ্ছে অল্প একটু এরিয়া। তো আমাদের ভাগ্য ভালো যে স্টিলের টেনশন থেকে কি বেয়ারিং ক্যাপাসিটি বেশি, আদারওয়াইজ দেখা যেত কি আমার ইফেক্টিভ এরিয়া অনেক কমে যেত। যাই হোক, আমাদের যেহেতু বেয়ারিং ক্যাপাসিটি বেশি তো এটা আমাদের অনেক সময় না এটা আমাদের ইফেক্ট করে, আলাদা কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নিতে হয় না এটার জন্য। তো অলরেডি আমরা বলছি যে দ্য বেয়ারিং স্ট্রেস উড বি কি, বেয়ারিং স্ট্রেস যদি এফপি দ্বারা প্রকাশ করি তাহলে পি বাই ডিটি, একই কথা, যে ফোর্স বাই এরিয়া, এরিয়া হচ্ছে আমাদের ডিটি। তো আমরা আমাদের কোড অনুসারে কিছু বেয়ারিং স্ট্রেংথ এবং বেয়ারিং স্ট্রেংথ এর সাথে কিছু স্পেসিফিকেশন আছে, যে আমাদের স্পেসিং কত হবে, ইজ ডিসটেন্স কত হবে, অর্থাৎ বোল্টগুলো আমার প্রান্ত থেকে কত দূরে হইতে হবে এবং একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের কত হইতে হবে। মনে করো আমাদের
এরকম একটা কানেকশন প্লেট। এখন মনে করো আমরা যদি একদম প্রান্তে দিয়ে থাকি বোল্টগুলা, তাহলে একটা রিক্সি থাকে। তো কোড আমাদের বলে দিবে যে মিনিমাম ইস্ট থেকে কত দূরত্বে থাকতে হবে। আবার বোল্টগুলো যদি একদম পাশাপাশি দেই, তাহলেও কি আমাদের একটা ঝামেলা আছে। একটা হচ্ছে ঝামেলাটা কি, যখন আমরা এটা করব, ইনস্টল করব, বা এটা যখন বোল্টটা লাগাবো, তখন হচ্ছে কি রেঞ্জ দিয়ে টাইট দিতে হয়। তো এখানে একদম যদি গায়ের সাথে গায়ে বোল্ট লাগানো থাকে, তখন কি আমাদের এই ওয়ার্কিং এর সমস্যা হবে। তো এই কথাগুলো চিন্তা করে কোড যেটা করছে, আমাদের স্পেসিং এর উপর কিছু ফিক্সড বলে দিছে যে স্পেসিং মিনিমাম 2.6 ডি ডায়ামিটার হইতে হবে, অর্থাৎ বোল্টের ডায়ামিটার যা তার 2.67 টাইমস হতে হবে, অলমোস্ট 3 টাইমস বলো। বোল্টের ডায়ামিটার যদি 1 ইঞ্চি হয়ে থাকে, তাহলে আমাদের একটা বোল্ট থেকে আরেকটা বোল্ট 3 ইঞ্চি দূরে থাকতে হবে। বা তোমার একদম সাইড থেকে, একদম ইস্ট থেকে 1.5 ইঞ্চি দূরে থাকবে। মানে প্রথম 1.5 ইঞ্চি থেকে কোনো, মানে একদম বোল্ট কানেক্টিং প্লেটের প্রথম 1.5 ইঞ্চি থেকে কোনো বোল্ট দেয়া যাবে না। তো বেয়ারিং স্ট্যান্ড যেটা আমাদের আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, যে বেয়ারিং যদি হয়ে থাকে, বেয়ারিং এর জন্য কি হবে, প্লেটটা ফেলিওর হতে পারে, তাই না? মনে করো এখানে আমাদের যে ফিগারটা দেয়া আছে, যে মনে করো আমার এটা এই বরাবর একটা ফোর্স পি কাজ করছে। তো আলটিমেটলি কি এই বরাবর আমার বেয়ারিংটা হবে। তাহলে টোটাল বেয়ারিং হতে হলে কি আমার আলটিমেটলি বোল্টটা কি করতে হবে, যদি একদম 100% ফেলিওর হতে চাই, বোল্টটা কি তোমার এই দুই পাশে ছিঁড়ে যাবে, তাই না? এই যে দুইটা দাগ দেওয়া আছে, ডট ডট লাইন, এই দাগ বরাবর ছিঁড়ে কি বোল্টটা বের হয়ে যাবে। যদি আমার প্লেটটা বের করতে না পারে, কি করবে, এই বরাবর ছিঁড়ে বের হয়ে যাবে, তাই না? বোল্টটা মানে প্লেটটা বাম দিকে চলে যাবে। বাম দিকে যাইতে হলে কি তোমার এই লেন্থটা কি তাকে ছিঁড়ে যেতে হবে। নর্মালি যেটা দেখানো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখা যায় যে এই যে ছিঁড়াটা সেটা একদম স্ট্রেট হয় না, একটু বাঁকানো হয়ে থাকে, এরকম বাঁকা লেন্থে। তো মানে মানে একদম স্ট্রেট হলে কি তোমার ডিস্টেন্স কম হইতো, বাট একটু কি বাঁকায়া বা ইনক্লাইন্ড অবস্থায় কি সে ফেল হয়। বাট আমাদের পড়াশোনার সুবিধার জন্য আমরা, বা আরো সেফটি থাকার জন্য, যে কতটুকু ইনক্লাইন্ড হয় এটা যদি আমাদের যেহেতু একদম কারেন্ট দাঁড়ানো নাই, আমরা ধরে নিব সে একদম স্ট্রেট লাইন বরাবর কি সে এটা ছিঁড়ে চলে যাবে। স্ট্রেট লাইন বরাবর যদি ছিঁড়ে চলে যায়, তাহলে যেটা হচ্ছে এই ফিগারে যেটা দেখানো হচ্ছে, তাহলে আমাদের কি আমরা আরো সেফ সাইডে চলে গেলাম, যে আমরা ইনক্লাইন্ড অবস্থা কি তার লেন্থ বেশি ছিল, আমরা এটাকে সহজ অবস্থায় নিয়ে আসলাম, যে এর চেয়ে কম সহজ পথে তো আর ছিঁড়তে পারবে না। তো এই যদি তার অবস্থা হয়ে থাকে, তাহলে আমার টোটাল যে বেয়ারিং স্ট্যান্ড, তাহলে আলটিমেটলি কি যদি ফেল করতে হয়, তাকে কি দুইটা অংশ আমাকে কি ছিঁড়ে যাইতে হবে, এই অংশ বরাবর এবং এই অংশ বরাবর ছিঁড়ে যাইতে হবে। এই দুইটা অংশ যদি ছিঁড়তে হয়, তাহলে তার কতটুকু লেন্থ লাগবে, তাহলে কি আমার টোটাল যে ফোর্স আর এন, যদি আমরা নমিনাল ক্যাপাসিটি আর এন ধরি, তাহলে টোটাল যে ফোর্স এটা কি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এই পাশে ছিঁড়তে গেলে কি এই পাশে অর্ধেক ফোর্স যাবে, এই পাশে আর এন বাই 2, সিমিলারলি এই পাশে আর এন বাই 2, দুই পাশে কি অর্ধেক অর্ধেক ফোর্স যাবে। তো এই দুই পাশে যদি হাফ হাফ ফোর্স যায়, এবং তাহলে এক একটা লেন্থ ছিঁড়তে আমার কতটুকু লাগবে, ফোর্স লাগবে। ফোর্স হচ্ছে তোমার এই লেন্থটা ফার্স্ট দরকার হচ্ছে এরিয়া কত, এলসি। এরিয়া কিভাবে পাবো, আমাদের এই যে লেন্থটা ইস থেকে এটা কত দূরে অবস্থিত, সেই এই ইস থেকে এই হোলের প্রান্তটা কত দূরে অবস্থিত, আমাদের ধরে নিলাম এটা এলসি বা ক্লিয়ার লেন্থ এলসি। তাহলে এটার এরিয়া যদি বের করতে চাই, আমার লেন্থ ইনটু থিকনেস, তাহলে এলসি ইনটু টি। এলসি ইনটু টি হচ্ছে এরিয়া, এবং আমাদের বোল্টের আলটিমেট যে তোমার বেয়ারিং ক্যাপাসিটি সেটা হচ্ছে তোমার আলটিমেট টেনসাইল স্ট্রেংথের 60%, তাহলে এটার ক্যাপাসিটি হচ্ছে 0.6 FU। টেনসাইল যে ক্যাপাসিটি আলটিমেটলি তার স্টিলে তার 60% হচ্ছে কি বেয়ারিং ক্যাপাসিটি। তাহলে আমরা এটাকে 60% যদি নিই, 0.6 FU এটা হচ্ছে স্ট্রেস, অ্যালাবল স্ট্রেস, এবং এলসি ইনটু টি হচ্ছে এরিয়া। এবং এটা কি প্রত্যেকটা অংশে ইন্ডিভিজুয়ালি, তাহলে আমার উপরের অংশে এরকম অবস্থা, উপরের অংশ তাহলে কতটুকু নিতে পারবে, স্ট্রেস নিতে পারবে 0.6 FU, এবং এরিয়া হচ্ছে এলসি ইনটু টি। সিমিলারলি নিচের ক্ষেত্রে কি একই অবস্থা, 0.6 FU এলসি ইনটু টি। তো দুই বরাবর যেহেতু সে ছিড়বে, তাহলে আমরা বলতে পারি টোটাল যে আমাদের শেয়ার স্ট্রেন্থ, তাহলে কি হবে, দুই দিয়ে গুণ হবে, তাহলে 2 × 0.6।
টোটাল স্ট্রেংথ হচ্ছে টোটাল বেয়ারিং স্ট্রেংথ হচ্ছে 2 × 0.6 FU LCDT বা 1.2 FU LCT। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে বেয়ারিং এর জন্য একটা বোল্টের জন্য তো কতটুকু ক্যাপাসিটি, 1.2 FU LCT। এলসি টা খেয়াল রাখবে, এলসি হচ্ছে ক্লিয়ার ডিসটেন্স, এটা শুরু হয় ইস্ট থেকে। যখন অঙ্ক করতে যাবো আমরা সেন্টার থেকে দেয়া থাকে, তখন আমরা কি ইস্ট থেকে কনভার্ট করে নিব। এখন হচ্ছে আমাদের তো আলটিমেটলি এটা এই যে অংশটা 1.2 FU ও 1.2 FU LCT, এই অংশটা হচ্ছে ছিঁড়ে যাওয়ার জন্য। এখন কোড আবার আমাদেরকে যেটা বলছে যে তুমি শুধু ছিঁড়ে যাওয়া চেক করলেই হবে না। হ্যাঁ, কোড যেটা আমাদের এখন নতুন করে সরি সরি কোড যেটা বলতেছে সেটা হচ্ছে তোমার শুধু ছিঁড়ে যাওয়াই চেক করলে হবে না, এখানে আরো কিছু কাহিনী আছে। মনে করো তুমি কানেকশন, বোল্টের কানেকশনটা এরকম, তুমি ইজ ডিসটেন্স মনে করো 5 ইঞ্চি রাখছো, এইখানে বোল্টটা দিছো। এখন যদি তুমি এখানে চিন্তা করলা বেয়ারিং, তুমি দেখলা যে বেয়ারিং তোমার সর্বোচ্চ বেয়ারিং 4 ইঞ্চি পর্যন্ত হইতে পারে, বা তুমি বলতে বলে ফেল, যদি আমার এতটুকু ছিঁড়ে যায়, 4 ইঞ্চি পর্যন্ত যদি ছিঁড়ে যায়, 1 ইঞ্চি যদি বাকি থাকে, তাহলেও সে কি বেয়ারিং এ পাস। বাট এটা যদি বেয়ারিং এ পাস হয়, তখন আবার একটা যা হচ্ছে তোমার এখানে যদি কানেকশন থেকে তুমি কি টোটাল 4 ইঞ্চি ইলংগেশন অ্যালাউ করে ফেলতেছো, তাই না? কানেকশন থেকে কি তুমি 4 ইঞ্চি ইলংগেশন অ্যালাউ করতেছো, মানে তুমি এখানে এই কানেকশনটা 4 ইঞ্চি বাড়তে দিচ্ছ। জায়গা আছে 5 ইঞ্চি, তুমি 4 ইঞ্চি যাইতে দিচ্ছ। তো তখন যেটা হবে তোমার এটা এক্সেসিভ ডিফরমেশন, এটা দেখলেও মানুষ ভয় পাবে যে কানেকশনটা 4 ইঞ্চি বেড়ে গেছে, তখন হচ্ছে আরো স্ট্রাকচারে আমার কিছু কমপ্লেক্সিটি চলে আসবে। আমাদের যদি স্ট্রাকচার লেন্থ গুলো চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে কি আমাদের তোমরা অলরেডি বুঝতে পারছো যে স্ট্রাকচার যখন লেন্থ চেঞ্জ হয়ে যাবে, যেখানে আমার এই মনে করো বেয়ারিং আমি 4 ইঞ্চি অ্যালাউ করছি, তাহলে কি আমার বিমের লেন্থ বেড়ে যাবে, তাহলে এসএফডি বিএমডি চেঞ্জ হয়ে যাবে, পুরো স্ট্রাকচারে কি আবার রিঅ্যানালাইসিস করতে হবে। সো কোড বলছে না তুমি শুধু বেয়ারিং পাস করলে হবে না, বেয়ারিং পাস করলে ঠিক আছে, বেয়ারিং তো অবশ্যই পাস করতে হবে, বাট এক্সেসিভ ডিফরমেশন অ্যালাউ করা যাবে না। যদিও বেয়ারিং আমাকে, যদিও কোন ক্ষেত্রে বেয়ারিং আমার এক্সেসিভ ডিফরমেশন দিতে পারে, বাট সেটা কি কোড অ্যালাউ করবে না। এই জন্য কোড যেটা করতেছে, কোড বলতেছে যে আমাদের এটা রেস্ট্রিক্ট করতে হবে যে আমাদের ঠিক আছে ক্যাপাসিটি হচ্ছে 1.2 LCT FU, বাট ইট শুড বি লেস দেন 2.4 DT FU। হ্যাঁ, এই যে 2.4 DT FU, এটা কোড কোড প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে বলছে যে আমাদের এটা যদি এখানে দেখো 2.4, যদি আমরা এই টার্মগুলো নিয়ে আসি যে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2.4 DTFU, এন্ড 2.4 হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে আসবে 2.4। বাকি DTFU, ডি হচ্ছে কি তোমার বোল্টের ডায়া, টি হচ্ছে থিকনেস, এফইউ হচ্ছে আলটিমেট ক্যাপাসিটি। তো এইটা থেকে বোঝা যায় যে আসলে এটাও কি আমার বেয়ারিংটা কতটুকু হবে, অর্থাৎ এখানে যে বেয়ারিংটা এক্সেসিভ বেয়ারিংটা অ্যালাউ করবে না। কোড যেটা বলতেছে এক্সেসিভ বেয়ারিং বা বেশি ইলংগেশনটা আমরা অ্যালাউ করবো না, আমাদের একটা লিমিট হচ্ছে 2.4 DTF। অবশ্যই কি আমাদের প্রথমে চেক দিতে হবে যে আমাদের এটা যে বোল্টটা আছে সেটা ছিঁড়ে যাবে কিনা, ছিঁড়ে যেতে হলে কোনটা চেক দিতে হবে, 1.2 LCTFU। আমাদের এইটা যদি ক্রাইটেরিয়া ফিল আপ করে, তাহলে কি আমাদের বোল্টটা ছিঁড়ে বের হয়ে যাবে না। এখন ছিঁড়ে বের না হলেও কি আমরা সেটা সবসময় অ্যালাউ করতে পারবো না, আমাদের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2.4 DTFU। সি একটা কনস্ট্যান্ট, এটা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের জন্য বা আমাদের এই নরমালি আমাদের ডিজাইন পারপাসে আমাদের যেই কোডটা ফলো করে কানেকশন করতেছি সেই কোড অনুসারে সি এর ভ্যালু হচ্ছে 2.4। বুঝা গেছে? তাহলে এফইউটা একটু বলো তো, এফইউটা কার স্ট্রেন্থ, বোল্টের না প্লেটের? অবশ্যই কি প্লেটের স্ট্রেন্থ। এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে আমরা যদি কানেকশনের কথা চিন্তা করি, দেখো কানেকশনটা মনে করো এরকম, তো বেয়ারিংটা কোথায় হবে, এটা মনে করো গাছের প্লেট, এই প্লেটে কানেকশন দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে মানে কানেক্টিং প্লেট, এটা হচ্ছে মনে করো বিম থেকে আসছে। তো এই কানেক্টিং প্লেট বা গাছের প্লেট যেটাই বলো, এটার মধ্যে আমার বেয়ারিংটা কোথায় হবে, কানেক্টিং প্লেট হবে না গাছের প্লেট হবে বলো তো?
কানেকশন মানেই তো দুইটা প্লেট লাগবে, দুইটা প্লেটের মধ্যে কোন প্লেটে বেয়ারিংটা হবে, কানেক্টিং প্লেটে না গ্যাসের প্লেটে? Sir, connecting. এটা দুইটা প্লেট হবে, হ্যাঁ, তাহলে ডিরেকশনটা বিপরীত হবে, এটা একটু আমাদের দেখি। जी sir. এখানে মনে করো আমরা এই ফিগারটাই চিন্তা করো, উম, এখানে আমরা এখানে দেখালাম যে কি উপরেটাতে বেয়ারিং হচ্ছে না, আমি অলরেডি দেখে ফেলছি স্যারে যে এই এটাতে উপরের প্লেটে বেয়ারিং হচ্ছে। তো সিমিলার কি নিচের প্লেটেও কি আমার এখানে টেনশন আছে না পি, তো নিচের প্লেটেও কি আমার বেয়ারিং হতে হবে না? নিচের প্লেটের তো একই কাহিনী, যে নিচের প্লেট যেটা আছে, নিচের প্লেটটা যদি এখানে আঁকি, নিচের প্লেটে কি আমার ডান দিকে একটা ফোর্স আছে পি, এবং এখানে একটা কি বোল্ট আছে, তো সেই বোল্ট নিচের প্লেটটা তো জায়গায় থাকতে হবে, তাহলে নিচের প্লেটেও কি আমার এ বরাবর একটা কি ফোর্স কাজ করতে হবে। তো এ বরাবর কাজ করতে হলে দেখছো তাহলে কি আমার এখানে এ বরাবর বেয়ারিংটা হবে। তো নিচের প্লেটের জন্য কি উপরের প্লেট আর নিচের প্লেটের সমান মানে একই ফোর্স আসবে পি বেয়ারিং, বাট এটা ডিরেকশনটা কি উল্টো হবে, নিচের প্লেটটাকে কি তোমার বাম দিকে ধাক্কা দিতে হবে বেয়ারিং এর জন্য, আর উপরের প্লেটটাকে বেয়ারিং এর জন্য ডান দিকে ধাক্কা দিতে হবে। তো সবসময় খেয়াল রাখবে বেয়ারিং হচ্ছে কি দুই প্লেট হবে, কানেক্টিং প্লেট এবং গ্যাসেট প্লেট, অর্থাৎ যেই দুইটা যাই কানেকশন আছে সবগুলোর কি তোমার ইয়ে আসবে, তোমার কি বেয়ারিং আসবে। আমরা অলরেডি পড়ে ফেললাম কি বেয়ারিং স্ট্রেন্থ হচ্ছে 1.2 FU LCT, তাই না? এখানে আমার FU হচ্ছে ম্যাটেরিয়ালস এর প্রপার্টি আলটিমেট স্ট্রেংথ, এটা কার? অবশ্যই প্লেটের। এলসি হচ্ছে ক্লিয়ার ডিসটেন্স, আর টি হচ্ছে থিকনেস। থিকনেস কার? থিকনেস অবশ্যই কি প্লেটের থিকনেস। তো দুইটা প্লেটের যদি থিকনেস ভিন্ন হয়ে থাকে এবং এলসিও ভিন্ন হয়ে থাকে, তাহলে কি আমার ক্যাপাসিটি অবশ্যই ভিন্ন আসবে। নরমালি যেটা এলসি অবশ্যই ভিন্ন হয়ে থাকে, কারণ উপরের প্লেটের জন্য আমার এলসি আর নিচের প্লেটের জন্য এলসি কিন্তু কি সম্পূর্ণ আলাদা। উপরের প্লেটের জন্য আমরা এলসি পড়ছি কোনটা? উপরের প্লেটের জন্য আমরা এলসি পড়ছি এই ডিসটেন্সটা, তাই না? বাট নিচের প্লেটের কথা যদি চিন্তা করি, আমাদের এলসি হচ্ছে কোন ডিসটেন্সটা? এই বরাবর ডিসটেন্সটা। তো একটা হচ্ছে ডান দিকের ডিসটেন্স উপরের প্লেটের জন্য এলসি, আর নিচের প্লেটের জন্য হচ্ছে কি বাম দিকের ডিসটেন্সটা হচ্ছে এলসি। এটা অবশ্যই কি আমার পার্থক্য আছে, নরমালি সব ক্ষেত্রে কি এটা উপরের প্লেটের ক্লিয়ার ডিসটেন্স আর নিচের প্লেটের ক্লিয়ার ডিসটেন্স পার্থক্য আছে। এখানে আরেকটু কথা আছে, এখানে আমরা শুধু একটা কানেকশন পয়েন্ট দিয়ে করতেছি, বাট যদি আমার দুই বা তিনটা চারটা আমার ইয়ে থাকে, তোমার বোল্ট থাকে, তাহলে কি অবস্থা? মনে করি এখানে আমার দুইটা বোল্ট আছে, উপরের প্লেটটা রাখলাম, দুইটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে। তো যখন বোল্ট আছে তখন এদিক দিয়ে যদি উপরের প্লেটে যদি এইদিকে ফোর্স থাকে পি, তাহলে এই বরাবর কি বোল্টে আসবে ফোর্স, এই বোল্ট গুলার ফোর্স গুলা তখন কি, যেমন এটা যদি ছিঁড়ে তাহলে ছিঁড়বে হচ্ছে তোমার এই বরাবর, তাহলে কালারটা বেশি হালকা, এই বরাবর, তাহলে এটা হচ্ছে এলসি। প্রথম বোল্টের জন্য এলসি হচ্ছে এই ডিসটেন্সটা। দ্বিতীয় বোল্টটা যদি ছিঁড়তে ছিঁড়তে কি আমার একদম প্রান্তে যাইতে পারবে না, পাশেরটাতে মিলে গেলে কি সমস্যা হবে, তাহলে দ্বিতীয় বোল্টের জন্য এলসি হচ্ছে দুইটা হোলের মাঝখানের মধ্যবর্তী ক্লিয়ার ডিসটেন্স। ওকে, তাহলে প্রথম বোল্টটা যদি ছিঁড়ে যায় তাহলে কোন জায়গায় যাবে, একদম ছিঁড়তে ছিঁড়তে প্রান্তে যাইতে পারবে। তো প্রথম বোল্টে হোলের ডান পাশ থেকে একদম প্রান্ত পর্যন্ত ডিসটেন্স সেটা হচ্ছে এলসি, আর দ্বিতীয় বোল্টটা যদি ছিঁড়তে থাকে তাহলে সেটা কি এই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত আসবে। পাশের বোল্টে মিলে গেলে তো আলটিমেটলি ফ্র্যাকচার হয়ে যাবে, তাই না? কারণ একটা বোল্ট, এখন আমার এই হলে একটা বোল্ট, এই হলে একটা বোল্ট, যখন যদি এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এভাবে বাড়তে 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 পাশেরটায় মিলে যায়, তখন তোর এখানে ডাবল স্ট্রেস চলে আসবে, দুইটা বোল্টের স্ট্রেস চলে আসবে, তখন অটোমেটিক কি ফেল হয়ে যাবে। তো আমাদের টার্গেট থাকবে ইন্টারমিডিয়েট যে ইয়াগুলা আছে তোমার বোল্ট গুলো আছে, সেগুলা কি পাশের বোল্টে যেতে পারলেই কি তোমার ফেলিউর হয়ে যাবে। বুঝাতে পারছি? বুঝছো? বুঝছো কিনা? হ্যালো, জি স্যার। কথা বলো না কেন? Sir. ওকে, তাহলে আমরা নমিনাল ক্যাপাসিটি সূত্র পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে এই নমিনাল ক্যাপাসিটির উপর বেস করে আমরা অঙ্ক করব। একটু একটু আমাদের কাছে নমিনাল ক্যাপাসিটি যেটা আর এর, এটাকে আমরা অলরেডি জানি কোড কিছু কি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দেয়, এটা এলআরএফডি তে এবং এএসডি তে। তো এখানে
ইয়ার জন্য তোমার বেয়ারিং এর জন্য আমাদের এখানে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে তোমার ইয়াতে আলটিমেট এলআরএফবি তে 0.75 আর এএসডি তে হচ্ছে 0.5 বা বাই 2। অর্থাৎ এএসডি তে যখন অ্যাকচুয়াল ফোর্স গুলো নিব তখন আমরা নমিনাল ক্যাপাসিটিকে কি 50% রিডিউস করে ফেলবো, আর এলআরএফবি তে বা ফ্যাক্টর লোড যখন নিব তখন নমিনাল ক্যাপাসিটি কি 75% করে ফেলবো। তারপর আমরা কম্পারিজন করবো। তাহলে যত বেশি এখানে দেখো ফ্যাক্টর অফ সেফটি যত বেশি তত কি আমাদের নলেজ কম, বা অ্যাকচুয়াল কন্ডিশন আমরা যত কম জানি তত কি আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দিই। দেখছো আমরা মোমেন্টের ক্ষেত্রে 0.9 দিছিলাম, মানে কি মোমেন্ট সম্বন্ধে আমাদের ভালো ধারণা ছিল। এই ক্ষেত্রে আমাদের ভালো ধারণা নাই। ভালো ধারণা না থাকার সবচেয়ে বড় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আলটিমেট ক্যাপাসিটিটা আমরা সরাসরি কে টেনশন ক্যাপাসিটি 60% নিয়ে নিচ্ছি, তাই না? ওই যে 0.6, এটা একদম একুরেটলি সব ম্যাটেরিয়ালসে তোমার সেই বেয়ারিং ক্যাপাসিটি টেস্ট করা হয় না, বা করাটাও আমার কি ফিজিবল হয় না। আবার যেটা হয় এই জন্য আমরা যত নলেজ কম রাখতেছি তত কি ফ্যাক্টর অফ সেফটি বাড়াই দিচ্ছি। যেমন এখানে আগে আগে এস দিতে ছিল কত 0.6, এখন এসে পড়ছে 0.5। যাই হোক আমরা একটা অঙ্ক করলে বোঝা যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে বেয়ারিং স্ট্রেন নিয়ে পড়ছি এবং স্পেসিং নিয়ে পড়ছি, তো ও স্পেসিং এর ব্যাপারে তোমাদের যেটা বলছি যে একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের দূরত্ব হইতে হবে অ্যাটলিস্ট কি 2.67 ইন্টু ডায়ামিটার। তার ডায়ামিটার যা হবে তার কি 2.67 গুণ কি স্পেসিং থাকতে হবে 2.67 টাইম, আর প্রান্ত থেকে মিনিমাম 1.5 ইঞ্চি স্পেসিং থাকতে হবে। এটা হচ্ছে তোমার নর্মাল বোল্ট গুলোর ক্ষেত্রে। এখানে একটা আমাদের এএসসি তে একটা টেবিল আছে, টেবিল যে 3.4, টেবিলটা আজকে আমি আসলে তোমাদের এখানে রেডি করে নাই। তো ওই টেবিলটা তোমরা গুগল করলে পাবা এএসসি টেবিল যে 3.4। ওখানে বিভিন্ন বোল্টের ডায়ামিটারের সাথে ইজ ডিসটেন্স কত সেটা বলে দেওয়া আছে, যে তোমার নর্মালি 1 ইঞ্চি পর্যন্ত বোল্ট গুলো হলে কি তোমার 1.5 ইঞ্চি পর্যন্ত তোমার ইজ ডিসটেন্স লাগে। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে এই ইকুয়েশন দিয়ে পাবো, এবং এই দুটো হচ্ছে তোমার ইজ ডিসটেন্স। তাহলে আমাদের আলটিমেটলি এটা অঙ্ক করলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা অঙ্কটাতে চলে যাই। আচ্ছা, আমাদের একটা ফিগার দেয়া আছে, একটা কানেকশন ফিগার দেয়া আছে। সেই ফিগার থেকে আমাদের যেটা দেখতে হবে, চেক বোল্ট স্পেসিং ইজ ডিস্টেন্স এন্ড বেয়ারিং অফ দ্য কানেকশন শোন ইন ফিগার 10। আমাদের এটা হচ্ছে মেইন কোশ্চেন। তো দেখো আমাদের ফিগারটা যদি আমরা খেয়াল করি, তো উপর অংশ আসতেছে না। আচ্ছা, তো আমাদের কানেকশনে আমার ডেড লোড আছে 15 কিপ, লাইভ লোড আছে 45 কিপ, আর স্টিল যে প্লেটটা কানেক্টিং যে প্লেটটা এটা হচ্ছে তোমার A36 স্টিল, এবং বোল্টের ডায়ামিটার হচ্ছে তোমার 3/8 ইঞ্চি ডায়ামিটার। এই বোল্টের ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চি। তো এই বোল্টের ডায়ামিটার যদি 3/8 ইঞ্চি হয়ে থাকে, আমাদের এখন যেটা বের করতে হবে, এবং এই যে প্লেটের উইথ দেওয়া আছে 5 ইঞ্চি এবং থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি। 5 ইন্টু হাফ, এটা দেখলে বুঝতে হবে যে প্লেটের থিকনেস হচ্ছে কত 1/2 ইঞ্চি আর উইথ হচ্ছে 5 ইঞ্চি। তো প্লেট সম্পর্কে আমরা আরেকটু খেয়াল করি, যে প্লেটে আমাদের কানেক্টিং যে প্লেটটা আছে সেই প্লেটটা আমাদের কতগুলো লোড ক্যারি করতে হবে, 15 কিপ ডেড লোড, 45 কিপ লাইভ লোড, তারপর হচ্ছে A36 স্টিল, এবং যে বোল্টের ডায়ামিটার আছে সেটা হচ্ছে 3/4 ইঞ্চ। এবং আরেকটু ডাটা দেয়া আছে আমাদের, যে গ্যাসের প্লেট আছে অর্থাৎ যে প্লেটের সাথে সে কানেক্টেড থাকবে সেই প্লেটের দেখার উপরে লেখা আছে 3/8 ইঞ্চি পিএল। হ্যাঁ, তাহলে উপরে যে প্লেটটা এটা থিকনেস হচ্ছে 3/8 ইঞ্চি। দেখছো দুইটা থিকনেস কিন্তু ভিন্ন, একটা হচ্ছে 1/2 ইঞ্চি, একটা হচ্ছে 3/8 ইঞ্চি। এবং যে আমাদের বাকি যে ইজ ডিসটেন্স গুলো দেয়া আছে,
ইজ ডিসটেন্স গুলো দেখো, এই পাশে দেয়া আছে 1.25 ইঞ্চি, তাই না? 1.25 ইঞ্চি ইজ ডিসটেন্স। এটা কিন্তু সেন্টার থেকে দেয়া আছে, নট এজ। হ্যাঁ, সেন্টার থেকে 1.25 ইঞ্চি। তারপরে তোমার এখানে দেয়া আছে হ্যাঁ তারপর দুইটা বোল্টের মাঝের দূরত্ব দেওয়া আছে 2.5 ইঞ্চি। তারপর ডান পাশে যে ডিসটেন্স সেটা হচ্ছে 1.25 ইঞ্চি। এই ডিসটেন্স গুলো দেওয়া আছে। এটা হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি বা উপরের দিকেও কি আমার ডিসটেন্স গুলো অলমোস্ট সেমই। তো ইজ ডিসটেন্স হচ্ছে 1.25, ইজ ডিসটেন্স দুইটাই কি 1.25, এবং তোমার মাঝখানে বোল্ট টু বোল্ট স্পেসিং হচ্ছে 2.5 ইঞ্চি। তো ফার্স্টে যেটা আমরা চেক করব সেটা হচ্ছে তোমার কোড অনুসারে যেই তোমার স্পেসিং দরকার ছিল সেই স্পেসিংটা আছে কিনা। কোড অনুসারে আমাদের বলছে দুইটা বোল্টের মাঝখানে দূরত্ব কত হবে 2.67 ডি। তো আমাদের এখানে ডি এর ভ্যালু দেওয়া আছে 3/4 ইঞ্চ। তোমরা যে খেয়াল করো লেখা আছে 3/4 ইঞ্চি ডায়ামিটার বোল্ট। ডি এর ভ্যালু যদি 3/4 ইঞ্চি হয় তাহলে আমরা 2.67 টাইম অফ 3/4, তাহলে আমরা পাচ্ছি 2 ইঞ্চি। এখানে আমাদের 2 ইঞ্চি হচ্ছে মিনিমাম থাকতে হবে বোল্ট টু বোল্ট, বাট আমাদের এখানে অ্যাভেলেবল আছে কত 2.5 ইঞ্চি, তাই না? বোল্ট টু বোল্ট দুই পাশে হরিজন্টাল বা ভার্টিক্যাল দুই দিকে কি আমার 2.5 ইঞ্চি আছে, দ্যাট ইজ কি আমাদের রিকোয়ারমেন্ট থেকে বেশি আছে, তাহলে আমাদের এটা ওকে। অ্যাকচুয়াল স্পেসিং হচ্ছে 2.5 ইঞ্চি, গ্রেটার দেন কোড হচ্ছে 2 ইঞ্চি। তারপরে হচ্ছে তোমার ইজ ডিসটেন্স। ইজ ডিসটেন্স আমার 3/4 ইঞ্চি বোল্টের জন্য এসি টেবিল যে 3.4 থেকে, আমি তোমাদের টেবিলটা দিয়ে দিব। এই টেবিল থেকে দেখা যাচ্ছে আমাদের এটার দরকার হচ্ছে 1 ইঞ্চ। লেখা আছে যে ফর 3/4 ইঞ্চি ডায়ামিটার বোল্ট ইজ ডিসটেন্স 1 ইঞ্চ, বাট আমাদের এখানে ইজ ডিসটেন্স সেন্টার থেকে ইজ ডিসটেন্স দেওয়া আছে 1.25 ইঞ্চ। তাহলে কি আমাদের এটা স্যাটিসফাই করলো, তাহলে আমরা এখানে আমাদের এই ইয়াতে কি সমস্যা নাই, ইজ ডিসটেন্সে কোনো সমস্যা নেই। এখন আমরা সরাসরি চলে যাব বেয়ারিং ক্যাপাসিটি। অলরেডি আমি তোমাদের হালকা পাতলা বলছি যে বেয়ারিং ক্যাপাসিটির ক্ষেত্রে আমাদের বেসিকটা দুইটা চেক করতে হবে, একবার হচ্ছে কানেক্টিং প্লেট, একবার গ্যাসেট প্লেট, কারণ দুই জায়গায় কি বেয়ারিং হয়। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ফর কম্পিউটেশন অফ হোল ডায়ামিটার দরকার হবে, যেহেতু আমরা আমাদের দরকার হচ্ছে বোল্টের প্রান্ত থেকে ইজের দূরত্ব, বা একটা বোল্টের এক প্রান্ত থেকে একটা হোলের এক প্রান্ত থেকে ইজের ডিসটেন্স, বা একটা হোলের ইজ থেকে আরেকটা হোলের ডিসটেন্স। তো আমাদের যেটা দরকার হবে হোলের ডায়ামিটার, আমাদের ছিদ্রগুলা কত বড়। তাহলে হোল গুলা নরমালি আমার বোল্টের ডায়া থেকে 1/16 ইঞ্চি বড় হয়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের বোল্টের ডায়া দেয়া আছে 3/4 ইঞ্চ। বোল্টের ডায়া যদি 3/4 ইঞ্চি হয়ে থাকে, হোলের ডায়ামিটার হবে কি 3/4 প্লাস 1/16। ওকে, তারপর হচ্ছে আমাদের এই ডিসটেন্স গুলো এলসি চেক করতে হবে। এখন আমরা কানেক্টিং প্লেট যদি করি, কানেক্টিং প্লেট মানে হচ্ছে কি উপরেরটা, তাই না? মানে তোমার 1/2 ইঞ্চি থিকনেসের যে প্লেটটা আছে সেটা। তো উপরের যে প্লেটটা আছে কানেক্টিং প্লেট, এই সেই কানেক্টিং প্লেটের জন্য এলসি কত হবে একজন বলো তো? এলসি কোন পাশে? এই কানেক্টিং প্লেটটা আমাকে ফোর্স দিচ্ছে এদিকে, তাই না? কানেক্টিং প্লেটটা যদি এদিকে ফোর্স দিয়ে থাকে, পি ফোর্স দিয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে আমার এই যে উপরে আমাদের বোল্ট কয়টা, এখানে 4টা বোল্ট। এই 4টা বোল্টে কি তোমার প্লেটে চাপ দিয়ে কি বাম দিকে 4টা বোল্টে কি তোমার প্লেটে লেফটওয়ার্ড ফোর্স ক্রিয়েট করবে। এই 4টা বোল্টে যদি তোমার লেফটওয়ার্ড ফোর্স ক্রিয়েট করে, তাহলে কি আমার কানেক্টিং ছিড়বে কোন বরাবর? এই বরাবর ছিড়বে। প্রান্তের গুলা কি এই বরাবর ছিড়বে? প্রান্তের গুলা কি একদম ইজ ডিসটেন্সের জন্য এই জায়গায় ছিড়বে। তারপরে তোমার এই দুইটা বোল্ট ছিড়বে হচ্ছে এ বরাবর। এই দাগ উঠতেছে না মনে হচ্ছে। ওকে, তো এই ইজ ডিসটেন্স নিয়ে আমাদের রাখতে হবে যে আমাদের কোন অংশ। তাহলে আমাদের প্রথম ইজ ডিসটেন্স হচ্ছে কত? ইজ ডিসটেন্স কত হবে? হোল থেকে আমাদের প্রান্ত থেকে হোলের ডায়ামিটার। তাহলে এলসি এর ভ্যালু কত হবে?
এলসি এর ভ্যালু হবে তোমার এই যে 1.25 আছে, 1.25 থেকে কি 1.25 হচ্ছে ইজ থেকে কি আমার হোলের সেন্ট্রয়েডের দূরত্ব, ইজ থেকে হোলের সেন্ট্রয়েডের দূরত্ব। বাট আমাদের জন্য কি আমরা পুরো দূরত্ব নিতে পারবো না, আমাদের দরকার হচ্ছে হোলের প্রান্ত থেকে। তাহলে আমরা প্রান্ত হলে কি h/2 বিয়োগ করতে হবে। তা এলসি সমান তাহলে কি হবে, এল ইফেক্টিভ যে লেন্থটা আছে তার থেকে আমরা কত বিয়োগ করব, এলসি h/2 বিয়োগ করব। প্রান্তের জন্য কত, h/2 মানে হচ্ছে আমার ইজের মানে হোলের একটা সাইড থেকে ইজটা কত দূরে, তাহলে সেটা আমরা বিয়োগ করতে পারি ইজিলি। তাহলে h/2 এটা বোঝা গেছে তোমাদের যে 1.25 থেকে আমাদের একটু বড় করে রাখি, এখানে আমাদের দেয়া আছে এই ডিসটেন্সটা হচ্ছে 1.25, বাট আমাদের দরকার হচ্ছে মেইন দরকার হচ্ছে ডিসটেন্স এইটা, এই প্রান্ত থেকে এই দূরত্বটা। তো যেহেতু আমরা হোলের ডায়ামিটার জানি, তো যদি এটা থেকে হোলের হাফ ডায়ামিটার বিয়োগ করি তাহলে কি আমরা এই প্রান্তটা পেয়ে যাব। সো এই ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি LC/2। তাহলে যদি আমরা এই এলসি পেয়ে যাই তাহলে আমাদের এই একদম উপরের যে দুইটা, অর্থাৎ এই দুইটা বোল্টের জন্য আমাদের বেয়ারিং ক্যাপাসিটি বের করতে পারি। আমরা বেয়ারিং ক্যাপাসিটি জানি 1.2 LCTFU। তো 1.2 সূত্রের এলসি হচ্ছে 0.8438 পেয়ে গেলাম। টি এর ভ্যালু থিকনেস, প্লেটের জন্য থিকনেস হচ্ছে কত, প্লেটের জন্য থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি, আমরা জানি 1.2 TF D 1.4 DTFU, 1.2 LC দিলাম 0.8438, T দিলাম 1/2 ইঞ্চি, আর FU আলটিমেট যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 58 KS, এটা আমাদের দেয়া আছে। তো আমরা এই যদি 58 KS হয় তাহলে আমাদের আলটিমেটলি 29.36 কিপ নিতে পারবে কি একটা বোল্ট নিতে পারবে কত, 29.36। এবং আমরা একটা বোল্টের আপার লিমিট হচ্ছে 2.4 DTFU। আমরা এটা এক্সেসিভ ডিফরমেশনের জন্য চেক করে দেখলাম কি 2.4 DTFU আপার লিমিট আমরা এটা ইয়ে করতেছি, যে 2.4 DTFU পর্যন্ত কি আমরা অ্যালাউ করতেছি। 2.4 DTFU, 2.4 D এর ভ্যালু তো 3/4 ইঞ্চি, এখানে ডায়ামিটার, FU হচ্ছে 58, T সেম, তাহলে এই ক্ষেত্রে আসতেছে 52 কিপ। আমাদের আপার লিমিট হচ্ছে 52 কিপ, আমরা আর অ্যাকচুয়ালি ছিড়া পর্যন্ত সে নিতে পারবে 29 কিপ। তো আমরা রেজাল্ট কোনটা গভর্ন করবে, অবশ্যই কি 29টা গভর্ন করবে। তো একটা বোল্ট নিতে পারবে 29.36, তাহলে দুইটা বোল্ট কতটুকু নিতে পারবে আমরা বুঝতে পারতেছি। ওকে, তাহলে দুইটা বোল্ট এখানে যেহেতু এই সারিতে দুইটা বোল্ট আছে তাহলে সেই দ্বিগুণ ফোর্স নিতে পারবে 29.36। যাই হোক, তারপর সেকেন্ড জন্য যদি আসি, সেকেন্ড রো এর জন্য যদি আসি, দ্যাট ইজ এ রো এর জন্য আসি, তখন আমাদের আবার এলসি এর ভ্যালুটা চেঞ্জ হবে। এবার এলসি এর ভ্যালু কত হবে, এবার এলসি হবে 2.5 ইঞ্চি। 2.5 থেকে কত বিয়োগ হবে, এই পাশের h/2 ওই পাশের h/2, তাই না, বাম পাশেও h/2 বিয়োগ হবে। আমাদের দরকার হচ্ছে ক্লিয়ার ডিসটেন্স, এলসি মানে ক্লিয়ার ডিসটেন্স। তাহলে 2.5 মাইনাস h/2 মাইনাস h/2, আলটিমেটলি কি 2.5 মাইনাস h। আমরা ক্লিয়ার ডিসটেন্স যদি পাই তাহলে এলসি সমান 2.5 মাইনাস h বা হোল ডায়ামিটার। এটা যদি করি তাহলে আমাদের আর এন এর নতুন একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে কি সেকেন্ড রো এর জন্য, এই পাশের এই রোটার জন্য আর এন এর নতুন ভ্যালু হচ্ছে 1.2 LCTFU। এই ক্ষেত্রে জাস্ট চেঞ্জ হচ্ছে কোনটা, আমার এলসি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে এলসি বাড়তে বাড়তে কত 58.74। দেখো বেয়ারিংটা মেইনলি ডিপেন্ড করে স্পেসিং এর উপর, যে ছিড়া পর্যন্ত সে 58.74 কিপ নিতে পারবে। বাট আমাদের আলটিমেট লিমিট এক্সেসিভ ডিফরমেশন অনুসারে আলটিমেট লিমিট দেয়া আছে আমাদের কত, 2.4 DTFU, সেটা থেকে আসতেছে 52.2। তাহলে 52.2 এর যদি বেশি হয় তাহলে এক্সেসিভ ডিফরমেশন হয়ে যাবে, যে ফেল হবে না কিন্তু অনেক বেশি ডিফরমেশন হবে। এই কারণে যেটা আমরা করব, কি করব বলতো, আমরা লিমিট করে দেব 52 এর বেশি, যদিও সে 58 এ যে ফেল করবে, বাট আমরা 52 এর বেশি নিব না। ওকে,
তাহলে আমাদের এই যদি আসে তাহলে আলটিমেট ক্যাপাসিটি কি আমার প্রথম রোতে দুইটা আছে, প্রথম দুইটার ক্যাপাসিটি হচ্ছে 29.236 আর দ্বিতীয় রো যে দুইটা আছে সেগুলার ফেলিউর পর্যন্ত ক্যাপাসিটি হচ্ছে তোমার 58, বাট আমরা এক্সেসিভ ডিফরমেশন অনুসারে 52.2, তাহলে 163.1 কিপ আমরা নিতে পারবে কি কানেক্টিং প্লেট। এতক্ষণে কিন্তু অঙ্ক অর্ধেক হয়েছে, মানে আমরা কানেক্টিং প্লেটের জন্য করছি, দ্যাট ইজ আমাদের উপরের প্লেটটার জন্য শুধু কাজ করছি। সিমিলারলি নিচের প্লেটের জন্য করতে হবে। নিচের প্লেটের জন্য এই অঙ্কের জন্য একটু সহজ, কারণ এখানে আমার নিচের প্লেটের জন্য কি আমার ডাইমেনশন গুলো অলমোস্ট সেম। দেখো আমরা নিচের প্লেটটা করি, বাট এখন থিকনেস ভিন্ন আছে। তো আমরা গাছের প্লেটের জন্য যদি করি, গাছের প্লেটের জন্য আবার প্রথমে কি এলসি বের করতে হবে। তো এলসি যদি বের করতে যাই, আমাদের গাছের প্লেটটা ছিঁড়বে কোন কোন বরাবর? গাছের প্লেটে আমার ফোর্সটা আছে লেফটওয়ার্ড, তাই না? গাছের প্লেটের ফোর্স আছে এদিকে, তাহলে এই ক্ষেত্রে আমার বেয়ারিংটা হবে এই বরাবর, রাইটওয়ার্ড বেয়ারিং হবে। রাইটওয়ার্ড বেয়ারিং হলে তাহলে প্রথমটার ইজ ডিসটেন্স হবে কি তোমার এই ডিসটেন্সটা, আর দ্বিতীয়টার ইজ ডিসটেন্স হবে তোমার এই ডিসটেন্স। দ্বিতীয়টা সেমই থাকবে যে বোল্ট টু বোল্ট, বোল্ট ক্লিয়ার স্পেসিং, বা প্রথমটার জন্য ইজ ডিসটেন্স এই জায়গায়। তো এই অঙ্কের জন্য মিলে গেছে যে এই পাশে 1.25, এই পাশে 1.25, বাট সবসময় যে মিলবে তা না, কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের প্লেটের জন্য আমরা কোন ডিসটেন্সটা নেব, এই পাশে ডিসটেন্সটা নেব, যে এই পাশে বেয়ারিংটা হবে। চলো চলো টু, তাহলে এই ক্ষেত্রে আমার এলসি কি সেম, এই অঙ্কের জন্য সেম, যে 1.25 বিয়োগ h/2, তাহলে 0.8438, একদম সেম আগের মতোই আসতেছে। 1.2 LCTFU। এই ক্ষেত্রে একটু আমার টি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, আগে ছিল হাফ ইঞ্চি, এখন হচ্ছে 3/8 ইঞ্চি। তাহলে 1.3 FU, তাহলে আমাদের 22.2 কিপ আসতেছে। বোল্টের এক একটা বোল্ট আমাদের নিতে পারবে 22.2 কিপ, এন্ড আপার লিমিট আছে আমাদের এই ক্ষেত্রে, আপার লিমিট হচ্ছে 2.4 DTFU। তো আপার লিমিট হচ্ছে 39। তো আপার লিমিট থেকে আমাদের এক্সেসিভ ডিফরমেশন থেকে ফেলিউরটাই গভর্ন করতেছে, তাহলে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 22 প্রথম রো এর বোল্ট গুলো। সিমিলারলি সেকেন্ড রো এর জন্য আমার স্পেসিং হচ্ছে আবার একই, যে S বিয়োগ H। তো এইচ এর ভ্যালু পাইলাম, তারপরে আমরা আর এন দেখবো 1.2, তারপরে আর এন পাচ্ছি আমরা 1.2 এলসিটি এফইউ থেকে 44, আর আপার লিমিট হচ্ছে আবার 39.15। যদি আপার লিমিট 39.15 হয়ে থাকে, আমাদের ফেলিউর 44 হইলে কি এর আগে কি আমরা কন্ট্রোল করে দিতে হবে, যেটা 39.15 পর্যন্ত আমরা অ্যালাউ করবো। তাহলে দুইটা করে বোল্ট আছে, প্রথম সারির হচ্ছে 22.2 এবং দ্বিতীয় সারির হচ্ছে 39.15। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 122। খেয়াল করছো এখানে আমাদের গাছের প্লেটের ক্যাপাসিটি হচ্ছে 122, আর আমার এখানে সরি কানেক্টিং প্লেটের ক্যাপাসিটি কত আসলো? দুইটা সব মিলে 163। একটা আসলো 163 আর একটা আসলো কি 122.3। তো কোনটা গভর্ন করবে আমাদের? অবশ্যই কি গাছের প্লেট গভর্ন করবে। গাছের প্লেটটা কি আগে ছেড়ে যাবে, কারণ তো বেয়ারিং এর জন্য আমাদের ভালনারেবল হচ্ছে কোনটা? গাছের প্লেট। কানেক্টিং প্লেট 163 কিপ নিতে পারলো কি আমাদের যে গ্যাসের প্লেট আছে, অর্থাৎ যে প্লেট এসে কানেক্টেড তারা 163 কিপের পরে কি আর নিতে পারবে না। তাহলে আমার আলটিমেট ক্যাপাসিটি আমরা হচ্ছে কি এখানে আমরা বলছিলাম এই ক্ষেত্রে আমরা বেয়ারিং এর ক্ষেত্রে কতটুকু ক্যাপাসিটি করব? 75%। তাহলে 122 এর 75% হচ্ছে 91.7। এটা হচ্ছে আলটিমেট এলআরএফডি তে। তাহলে এলআরএফডি তে ক্যাপাসিটি হচ্ছে 91.7। আমাদের রিকোয়ার্ড ডিসটেন্স হচ্ছে কি 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। ডেড লোড হচ্ছে 15, লাইভ লোড হচ্ছে 45, তাহলে 90। তাহলে আমাদের ক্যাপাসিটি দরকার 90 কে, আছে হচ্ছে 91.7। তাহলে আমাদের এটা ওকে। সিমিলারলি এসডি তে কি করতে হবে? আমরা 2 দিয়ে ভাগ দিতে হবে। এসডি তে বেয়ারিং এর জন্য 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে 61.2, আর রিকোয়ার্ড ডিসটেন্স যদি আমরা চিন্তা করি এসডি তে, মানে আনফ্যাক্টরড গুলো হচ্ছে 60। তাহলে ক্যাপাসিটি আছে 61.2 পর্যন্ত অ্যালাউ করব আমরা, দরকার হচ্ছে 60। তাহলে কি আমাদের এটা স্যাটিসফাইড, বেয়ারিং স্টেজ স্পেসিং এবং ইজ ডিসটেন্স অনুসারে কি এটা স্যাটিসফাইড। বুঝা গেছে? বুঝা গেছে?
ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে স্যার ইনশাআল্লাহ। মোটামুটি আজকে আর পড়াবো? স্যার 7 নাম্বার লিখতে একটু দেখাই দিলে ভালো হতো। 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বার তো আমি আসলে কোনটা এটাই বুঝতেছি না। আচ্ছা আমি তাহলে আমরা 5 মিনিট পরে শুরু করি। হ্যাঁ, আমি আবার লিংক দিচ্ছি তোমাদের গ্রুপে। আচ্ছা স্যার। জি স্যার। 5 মিনিট পরে আমার কোন লেকচার এটা একটু বুঝতে হবে কতটুকু। আল্লাহ হাফেজ।